উপন্যাস ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আপনারা শুনছেন স্নিগ্ধ বিষ, লিখেছেন সাজিদ আক্তার মুন্নি, পর্ব ৬৬। কণ্ঠে আমি তাসনোভা। কেটে গিয়েছে ২ মাস। আজ নির্বাচনের দিন। মেয়র নির্বাচন। কত প্রতীক্ষা, কত আক্ষেপ, কত রাত জাগা ভাবনার পর অবশেষে এলো এই কাঙ্ক্ষিত দিনটি। তৌসির জিতবে, এটা তো নিশ্চিত। আর যদি নাও জিতে, ইঞ্জিনিয়ারিং করে হলেও জিতবে, সেটাও সুনিশ্চিত। মেয়র চেয়ারটা তার হাতেই আসবে, এই নিয়ে কারো মনে কোনো সংশয় নেই। মেয়র হওয়ার পর সে ইন্ডিয়া যাবে। খলিলের সাথে হিসাবটা যে চুকতেই হবে। বহুদিনের জমে থাকা রক্তের হিসাব, বহুদিনের চাপা প্রতিশোধের আগুন, সব কিছুরই ফয়সালা হবে। বিবেচনের একটা ব্যবস্থাও করতে হবে। বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। এই ৩ জনের জন্য একটা মসৃণ নিরাপদ ঝলমলে জীবন রেখে যেতে হবে তাকে, যেখানে তাদের কোনো অভাব থাকবে না, কোনো ভয় থাকবে না। নাজার সাথে সম্পর্কের উন্নতি বোধ হয় আর মনে হবে না তার হয়। অন্তত এই জীবনে তার সম্ভব নয়। ভাঙা কাজ যেভাবে জোড়া লাগানো যায় না, যেভাবে ঝরে যাওয়া ফুল আর ডালে ফিরে আসে না, ঠিক সেভাবে তৌসির আর নাজার এই সম্পর্কও আর জোড়া লাগবে না। নিজের দোষ মেনে নিয়ে তৌসির এক প্রকার হাল ছেড়ে দিয়েছে। মাঝের মধ্যে নাজার কাছে যায় বটে, ভালোবাসার একটুখানি উত্তাপ খুঁজে পাওয়ার আশায়। নাজা কখনো নিজেকে ছুতে দেয়, কখনো আবার এক ঝটকায় দূরে সরিয়ে দেয়, কখনো নীরবে সম্মতি, কখনো নিঃশব্দ প্রতিবাদ। এভাবেই খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জীবন। এখন বাজে দুপুর ৩টে। পুরো বাড়ির সবাই ফলাফলের অপেক্ষায় স্তব্ধ, থমথমে। বাইরে হালকা রোদ, ভেতরে ভারী নিস্তব্ধতা। তৌসির গোসল করে খেয়ে দিয়ে ঘরে বেলকনিতে এসে বসে আছে। কপাল কুচকে একদৃষ্টে তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশটা আজ পরিষ্কার, ঝকঝকে নীল, কোথাও এক টুকরো মেঘ নেই। অথচ তৌসিরের মনের আকাশে মেঘ রোদের একটা অন্যরকম খেলা চলেছে। নাছা ও বেলকনিতেই দাঁড়িয়ে আকাশ দেখছে। বাচ্চারা এখন এখানে নেই, বাড়ির সবার কাছে ঘুরঘুরে আদর করেছে। আকাশ দেখতে দেখতে সে ভাবছে, আচ্ছা, তার এই বয়সটা কি এসবের মাঝে আটকে থাকবে? সত্যই কি তাই? তার বয়স বর্তমানে মাত্র ১৯। এখন তার উড়ার বয়স, মুক্ত হয়ে থাকার বয়স, প্রজাপতির মতো এক ফুল আরেক ফুল দিয়ে ঘুরে ঘুরে বেড়ানোর বয়স। নিজের একলা রঙিন জীবনে আকাশ থাকার কথা, বাতাসে চুল উড়িয়ে হাসার কথা, স্বপ্ন দেখার কথা, সুখে থাকার কথা। তাহলে এই এতটুকু বয়সে তার কেন এত বিরহ, কেন এত দুঃখ, কেন এত তার ভার বুকিয়ে? এই বয়সী ছেলেমেয়েরা যেখানে বিন্দাস জীবন পার করছে, ক্যাম্পাসে হাসি ঠাট্টায় মেতে আছে, ভবিষ্যতে রঙিন স্বপ্ন বুনেছে, যেখানে আজ সে নিয়তির কাছে হেরে গিয়েছে নিঃশব্দে। ঘৃণা, চাপা রাগ, অভিমান আর না পাওয়ার ভালোবাসায় এক বুক ব্যথা নিয়ে ৩টে প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার ওসিলা হয়ে বেঁচে আছে সে। জীবন বড়ই বিচিত্র, বড়ই নির্মম। নাছার জীবন তাকে সুখ দিয়েও দিল না, বরং একটুখানি সুখের স্বাদ জিভে চুইয়ে দিয়ে আর জীবন থেকে সুখ নামক শব্দটাই বিষাদে পরিণত করে দিল। নিয়তি তার সাথে মন্দ খেলেনি, দুঃখে ভরিয়ে দেবার কোনো অংশে কমতি রাখেনি। বিষণ্ণ মনে আকাশের দিকে তাকিয়ে নাছা এসবই ভাবছে। আজকাল তার আরও কারো প্রতি ঘৃণা কাজ করে না। ঘৃণা করতে করতে ক্লান্ত হয়ে গেছে সে। রাগ করতে করতে ফুরিয়ে গেছে তার ভেতরটা। এখন সে শুধু ভাবে, এইসব কিছু তাকে প্রতিনিয়ত ভাবাই। কেমন করে যে ভাবাই তা কাউকে বোঝানোর সাধ্য নেই তার। মাথার ভেতরটা কখনো ঝড়ের মতো এলোমেলো, কখনো আবার শ্মশানের মতো নিস্তব্ধ। দীর্ঘশ্বাস ছেড়ে বেলকনি থেকে ঘরের দিকে ফেরে নাছা। পায়ের নিচে মেঝের ঠান্ডা স্পর্শ অবিকলতার ভেতরের উত্তাপকে আরও চেপে ধরে। তৌসির চুপ করে বসে থাকে। সে এখন বুঝতে পারে নাছার অবস্থা। এতটুকু বয়সে এত বড় ঝড় সামলে নেওয়া কারো পক্ষেই সম্ভব না। সবাই তো আর তৌসির নয়, যে ভেতরে ক্ষত লুকিয়ে বিন্দাস ঘুরে বেড়াবে, যে অন্তরে রক্তক্ষরণ ঢোকে রেখে মুখে হাসি ফোটাবে। সবাই তৌসির না। প্রতিটা মানুষের সহ্য ক্ষমতা আলাদা, প্রতিটা মানুষের কাঁধের জোর আলাদা। নাছার কাঁধে এখনো এতবার বহন করার মতো শক্তি হয়নি। তৌসির অনেকক্ষণ বসে থেকে উঠে ঘরে আসে। নাচা বাচ্চাদের ঘরে নিয়ে এসেছে। ৩ জনেই শোকাক, চোখ পিটপিট করে চারপাশ দেখছে। তাদের বয়স এখন ৩ মাস ১০ দিন। এক একজন বেশ গোলমোলে হয়েছে, গালে হাতে পায়ে চর্বির ভাঁজ, সাথে ভীষণ সুন্দর। কারো দিকে দেখেই চোখ ফেরানো সম্ভব নয়। মনে হচ্ছে ৩টা ছোট্ট চাঁদ পাশাপাশি বিছানার উপরে শুয়ে আছে। নাজা মেয়ে নখ কেটে দিচ্ছে সাবধানে, খুব যত্নে, যাতে আঙ্গুল একটু আঁচড় না লাগে। আর মেয়েটা মায়ের এই মনোযোগে খিলখিল করে হাসছে, 2 পা নাড়িয়ে বাতাসে কি যেন একটা খেলছে। তৌসির ঘরে এসে চুপচাপ বিছানার কোণে বসে গিয়ে কিছুক্ষণ ওদের দেখে তারপর নাজাকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করে, তালুকদার বাড়িতে যাবে তোমরা? তোমার বাবা বারবার বলেছেন নিয়ে যেতে তোমাদের। আগামীকাল সময় আছে, যাওয়ার হলে রেডি থেকো। নাজা এটা শুনে স্থির হয়ে যায়। হাতের নেল কাটারটা থমকে যায় মেয়ের ছোট্ট আঙুলের কাছে। কিছুক্ষণ চুপ থেকে মনিল ও ক্ষুণ্ণ কণ্ঠে বলে, না যাব না আমি। তৌসির এতে বেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন,
কয়দিন আগেও তো যাওয়ার জন্য মরিয়াছিলি, এখন না করোস কেন? নাচা তৌসিরের দিকে এক পল তাকাই, সেই দৃষ্টিতে অজস্র না বলা কথার ভার। তারপর চোখ সরিয়ে নিয়ে বলে, এখন ইচ্ছে নেই, তাই যাব না। আপনাকে কৈফিয়ত দেওয়ার কোনো কারণ দেখছি না। তৌসির তিক্ত গলায় বিরক্তি নিয়ে বলে, এই সিনাল, কথাবার্তা কোষ কেন? সুন্দর করে কথা বলা যায় না? নাচা তৌসিরের দিকে তাকিয়ে কঠিন গলায় বলে, মুখ সামলে কথা বলুন, আমার সাথে গালাগালি করবেন না। তৌসির নাচার দিকে এগিয়ে আসে, ওর দিকে ঝুঁকে চোখে চোখ রেখে নিচু কিন্তু ধারালো গলায় বলে, করুন, আমার বউ তুমি, আর আমি আমার বউয়ের সাথে যেমন ধরে মন অমনি কথা কমো। নাচা এ কথা শুনে কঠিন দৃষ্টিতে তৌসিরের দিকে তাকাই। সেই দৃষ্টিতে আগুন আছে, বরফও আছে, আছে ঘৃণার তীক্ষ্ণতা, আবার ক্লান্তির নীরবতা। এরপর আর কিছু না বলে উঠে দাঁড়ায় সে জানে এই লোকের সাথে তর্ক করে সময় নষ্ট করে লাভ নেই। কথা কাটাকাটিতে সে জিততে পারবে না, আর জিতলেই কি হবে লাভ? উঠতে উঠতে নাচা বলে, ওদেরকে দেখুন, আমি গোসল করিনি এখনো, গোসল করে আসছি। তৌসির মাথা নাড়িয়ে বলে, আচ্ছা। কাপড় নিয়ে নাচা ওয়াশরুমে চলে যায়। তৌসির নিজের সন্তানদের কাছে এসে নওয়াব আর তুরাবকে কোলে তুলে নেয়। দুজনের গালে গাঢ় করে চুমু খায়, একবার নয় বারবার। তার মনে হয় সমস্ত দুনিয়ার শূন্যতা এই ছোট্ট গাল দুটোতে চুমু দিয়ে ভরিয়ে ফেলবে। আহা, কতদিনের আক্ষেপ! যদিও মাঝের মধ্যে এখন কোলে নিতে পারে ওদের, তবুও প্রতিবারই মনে হয় প্রথমবার। এই ছোট্ট দুটো প্রাণ তার বুকের ভেতরটাই ভীষণ নরম করে দেয়। বাইরের দুনিয়ায় সব হিসাব নিকাশ, সব ক্ষোভ, সব ক্রোধ, সব হিংসা ওদের মুখের দিকে তাকালেই মুহূর্তে গাল বেয়ে জল বয়ে যায়। নবাবের গালটা সদ্য বানানো নরম রুটির মতো তুলে চুমু দিলে মুখে মিষ্টি একটা ঘ্রাণ পায় তৌসির। শিশুর মায়ের দুধ আর নরম চুলের মিশেলে এই স্বর্গীয় সুবাস। এই পৃথিবীর কোনো সুগন্ধির সাথে তুলনাই নয়, যা শুধুমাত্র একজন বাবাই চিনতে পারে। ওদের দেখে তৌসিও নিজের হাত পা নাড়তে থাকে, যাতে বাবা তাকেও করে নেয়। ছোট্ট ঠোঁট দুটো ফুলিয়ে কেমন একটা অভিমানী দৃষ্টিতে তাকিয়ে থাকে বাবার দিকে। মেয়েটার এই হাত পা নড়ানোর দৃশ্যে তৌসির মৃদু হেসে ছোট্ট একটা শিশুর বাবার ভালোবাসা কেড়ে নেওয়ার জন্য কতটা চেষ্টা করতে পারে তা আজ তৌসির নিজ চোখে দেখেছে। তার বুকের ভিতরে কেমন যেন একটা মায়ের জোয়ার বয়ে যায়। সে খালি গলায় বলে, আরে আমার মা, তুমি কারাকারিতে কেন পড়লে? আসো, বাবার বুকে এসো। তৌসির ছেলে মেয়ে তিনজনের মাঝখানে চিত হয়ে শুয়ে পড়ে। নওয়াবকে ডান দিকে রাখে, তোরাবকে বাঁ দিকে, আর তৌসিকে বুকের উপরে রেখে নিশ্চিন্তে শুয়ে পড়ে। তিনটে প্রাণীর ওজনে তার বুকের চাপড় পড়ে গেলেও এই চাপকে তার ভারী লাগে না, বরং মনে হয় এই বোঝা তার জীবনের সবচেয়ে মিষ্টি বোঝা, সবচেয়ে কাঙ্ক্ষিত ভার। এই ভার সে বয়ে বেড়াতে চায় সারা জীবন। নিজের শেষ নিঃশ্বাস অবধি তৌসির এমন খালি গায়ে তৌসি ওর বুকে এদিক ওদিকে নড়ে মায়ের দুধ খুঁজছে। ছোট্ট মাথাটা এইদিক ওদিকে ঘোরাচ্ছে, ঠোঁট বাড়াচ্ছে, খোঁজার সে কি আকুতি। তৌসির এটা বুঝতে পেরে আস্তে আস্তে বলে, যা খুঁজছো তা দেওয়ার সাধ্য একমাত্র তোমার মায়েরই আছে মা, আমার নেই। তৌসি ছোট্ট হাতের আঙ্গুল টেনে ধরে বাবার উন্মুক্ত বুকের লোম। সেই টানে তৌসিরে ব্যথা পাওয়ার কথা, কিন্তু বিস্ময়করভাবে সে ব্যথাটাও তার ভালো লাগছে। নওয়াব আর তুরাব গড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু পারছে না, তাই শুধু হাত আর পা নাড়াচ্ছে। তারা ছোট্ট মুখে কেমন একটা গঙ্গানি সুর তুলেছে। কেউ কাঁদছে না, বাবার উষ্ণতা পেয়ে সবাই ভিন্ন রকম এক আনন্দ অনুভব করছে। এমন এক তৃপ্তি যা মায়ের কোলে পাওয়া তৃপ্তির চেয়ে হয়তো আলাদা, কিন্তু কোনো অংশে কম নয়। তৌসির ওদের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে, এই তিনটে মুখই তার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় অর্জন। আছে নির্বাচন জিতুক আর হারুক, মেয়র হোক আর না হোক, এই তিনজন তার কাছে পৃথিবীর সমস্ত সিংহাসনের চেয়েও বড়, সমস্ত ক্ষমতার চেয়েও দামি। সে নিজের মনে মনে প্রতিজ্ঞা করে, এই তিনজনের মাথার উপরে কোনো মতেই কোনো কালো ছায়া না পড়ে। বাবা হিসেবে তার জীবনে যা পাওয়ার ছিল, যা হারিয়েছে, তার প্রতিটি অভাব ওরা যাতে দ্বিগুণ ভালোবাসা পেয়ে পূরণ করে ফেলতে পারে। ওরা যাতে কোনোদিন না বলে বাবা ছিল না, ওরা যাতে বলে বাবা ছিল, আকাশের মতো ছিল, ছাদের মতো ছিল। নওয়াব হঠাৎ বাবার গালে নিজের ছোট্ট হাতটা রাখে। সেই স্পর্শে তৌসিরের গোটা শরীরে কেমন যেন একটা শিরশিরে অনুভূতি বয়ে যায়, বৈদ্যুতিক একটা শিহরণের মতো। 3 মাসের একটা শিশুর হাত, কোমল, তৃপ্ত, নিরাপদ। এই হাতেই ঠিক বলে দিচ্ছে, বাবা আমরা আছি তো, তুমি একা না। সেই না বলা ভাষা তৌসির স্পষ্ট শুনতে পাই বুকের ভেতরে। তৌসির আর নিজেকে সামলাতে পারে না, তার চোখের কোণে বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে কাল বেয়ে, গড়িয়ে পড়ে নওয়াবের ছোট্ট আঙ্গুলের ওপরে। বাবার চোখের পানি দেখে তুরাব খানিকটা থতমত খেয়ে তাকিয়ে থাকে। ও বোধহয় বুঝতে পারছে এই লোকটার চোখের পানিতে কোনো দুঃখ নেই, আছে শুধু আনন্দ, প্রচুর আনন্দ, বুক ভরা তৃষ্ণা। তৌসির চোখ মুছে একে একে তিনজনের কপালে চুমু দেয়, ফিসফিস করে, কিন্তু স্পষ্ট উচ্চারণে বলে, ওরে আমার জানের টুকরোগুলো, তোরা তিনজনই যেই দিন হাঁটতে শিখবি সেই দিন বাবার হাত ধরে হাঁটবি।
বাবার সামনে দাঁড়িয়ে তোদের কোনো কিছুর অভাব বলতে হবে না। বাবা আছে, বাবা থাকবে। ওরা কিছুই বোঝে না, তবুও বাবার গলার আওয়াজ শুনে তিনজনই তাকিয়ে থাকে তৌসিরের দিকে। ছোট্ট নখগুলো মনে হলো গিলে নিচ্ছে বাবার প্রতিটা শব্দ। মনে হয় ওরা আসলে বুঝতে পারছে এই কণ্ঠস্বরটাই তাদের পৃথিবীর সবচেয়ে নিরাপদ ঠিকানা, সবচেয়ে বিশ্বস্ত আশ্রয়। গোসল শেষে নাচা বেরিয়ে আসে, এসে বিছানার পাশে দাঁড়ায়। দূর থেকে দৃশ্যটা দেখে তার বুকের ভেতরটা কেমন একটা মোচড় দিয়ে ওঠে। দমটা ঠিক এক মুহূর্তের জন্য আটকে যায়। খালি গায়ে শুয়ে থাকা তৌসির আর তার চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা তিনটা ছোট্ট প্রাণ। এই দৃশ্যটা দেখে তার চোখের কোণে দেখা তিক্ততা নেই, শুধু আছে এক গভীর অবিচ্ছেদ্য দুঃখ যা ভাষায় বোঝানো যায় না। নাচার পরনে একটা কালো কুর্তি, ভেজা লালচে কালো কেশ তরঙ্গ থেকে টুপটাপ করে পানি ঝরে পড়েছে কাঁধে। পিঠে কুর্তির কালো কাপড় সেই পানিতে আরও গাঢ় হয়ে উঠেছে। তার গোলাপি অধরে লেগে আছে পানির ফোঁটা, অবিকল গোলাপের পাপড়িতে জমে থাকা শিশুর বিন্দুর মতো। তাকে দেখে সদ্য ফোঁটা একটু ফুলের মতো মনে হচ্ছে। তৌসির এক দৃষ্টি নাচার দিকে তাকিয়ে থাকে। সে শুনছে মাতৃত্ব নাকি সৌন্দর্য নষ্ট করে দেয়, শরীরের রেখা এলোমেলো করে দেয়, চোখের নিচে ছায়া ফেলে দেয়। কিন্তু নাচের বেলায় তা বোধহয় উল্টো হয়েছে। তার সৌন্দর্য কমেনি, বরং আরও বেড়ে উঠেছে, আরও গভীর হয়েছে, আরও পূর্ণতা পেয়েছে। মনে হয় কাঁচা ফুলের সৌন্দর্যে এখন পাকা ফুলের মাদকতায় রূপ নিয়েছে। তৌসিরের এই দৃষ্টি দেখে নাচা বুঝে যায় সে কেবল এভাবে তাকাচ্ছে। সে তৌসিরের দিকে ঝুঁকে বুক থেকে মেয়েকে নিচের কোলে তুলে নেয়। নাচা ঝুঁকে পড়ার সময় তার চুল থেকে ঝরে পড়া কয়েক ফোঁটা পানি তৌসিরের বুকে গিয়ে পড়ে। তৌসির চোখ বুঝে নাচার শরীরের ঘ্রাণ নাই, সত্য গোসল সেরে আসা এক নারীর সাবানার শ্যাম্পুর মিশ্র সুবাস, যা তাকে নেশার মতো করে ঘুরপাক খেতে থাকে। নাচা মেয়েকে কোলে নিতে নিতে কপাল কুঁচকে তৌসিরকে বলে, এত নাটক না করে উঠুন, ওদের নিয়ে বাহিরে যান, আমি মেয়েকে খাইয়ে একটু ঘুমাবো। তৌসির একথা শুনে কপাল কুঁচকে বলে, কেন? আমরা বাপ ছেলেরা বাইরে যাব কেন? আমরাও ঘুমাবো। নাচার আগে চোখে তৌসিরের দিকে তাকাই। ওর এই দৃষ্টিতে এমন কিছু আছে যা কথায় বলা যায় না, শুধু অনুভব করা যায়। ওর এমন তাকানো দেখে তৌসির আর কোনো কথা না বলে দুই ছেলেকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। এদের ঘুম কম, নিজেরাও ঘুমায় না, নাচাকেও ঘুমাতে দেয় না। সারাদিন সারা রাত কেমন একটা নাচানাচি চলে এদের। আবার যতক্ষণ মায়ের কোলে থাকবে ততক্ষণ ঠিকই ঘুমাবে। মায়ের বুকের ধুকপুকানিতে নিশ্চিন্তভাবে তাদের ঘুমের দোলনা লুকিয়ে আছে। কিন্তু তিনজনকে একসাথে নিয়ে ঘুমানো নাচার পক্ষে সম্ভব নয়। দুই হাতে দুজনকে সামলানো যায়, তৃতীয়জন কোথায় যাবে? তাই ছেলেদের তৌসিরের কাছে দিয়ে মেয়েকে নিয়ে এসে একটু কাত হবে, এখন একটু জিরিয়ে নিবে ক্লান্ত শরীরটাকে। তৌসির নাচার খেয়াল রাখে, এমন করে, এমন গভীরভাবে, এমন নিঃশ্বাসে যে নাচা না চাইতেও তা বুঝে ফেলে। তিনটে ছোট্ট প্রাণকে একসাথে সামলানো একটি সত্যি মুখের কথা। এটি আসলে একটা নীরব যুদ্ধ, যে যুদ্ধে দুটো মানুষ প্রতি রাতে পরস্পরের হাত ধরে জিতে চলে, কোনো রাগঢাক ধরাই, কোনো প্রশংসা ছাড়াই। রাতের নিস্তব্ধতা ভেঙে বাচ্চাদের কেউ যদি হঠাৎ কেঁদে ওঠে, তখন তৌসিরও সঙ্গে সঙ্গে ধর্মরিয়ে উঠে বসে। ঘুম জোড়ানো লাল চোখে সে তাকায় তাদের দিকে। বাচ্চাটাকে বুকে তুলে নেয় সে, আলতো হাতে পিঠে হাত বুলিয়ে বুলিয়ে সামনে নেয়। কখনো নিচু গলায় গুনগুন করে ওঠে কোনো পুরনো ঘুম পাড়ানি সুর। নাচার ঘুম ভাঙলে নাচার দিকে তাকিয়ে সে ফিসফিস করে বলে, তুই ঘুমা, আমি ওদের দেখে নেব। এই কণ্ঠস্বরে তখন প্রায় এত মায়া, এত আশ্বাস, এত ভালোবাসা মিশে থাকে, নাচার বুকের ভেতরটা অভাবনীয় একটা আবেগে কেঁপে ওঠে। কিন্তু নাচা তৌসিরের সেই কথায় খুব একটা পাত্তা দেয় না। তার কাছে নিজের হাতে বাচ্চাদের সামনে নেওয়াটাই এক অন্যরকম প্রশান্তি, যে প্রশান্তির নাম হয়তো ভালোবাসা, হয়তো মাতৃত্ব, হয়তো এই মানুষটার জন্য না বলা কৃতজ্ঞতা। তিনটে অনুভূতি মিলেমিশে একাকার হয়ে গিয়েছে তার বুকের ভেতরে। আর রাতের বেলায় বাচ্চাদের সামলানো তো এতটা একটাই সহজ উপায় হলো মায়ের বুকের দুধ। ওই এক ফোঁটা তরল ভালোবাসায় নিশ্চিন্তভাবে সব কান্না থামিয়ে দেয়, সব অস্থিরতা ঘুম পাড়িয়ে দেয়। নাচা কখনো সরাসরি বলে উঠতে পারে না, আপনি তো সারাটা দিন কত পরিশ্রম করেন, ক্লান্ত শরীরটাকে একটু বিশ্রাম দিন, আর কষ্ট করতে হবে না, আমি সামলে নেব ওদের। কথাগুলো ঠোঁটের কোণে এসেও থমকে যায়, গলার কাছে এসে দলা পাকিয়ে থাকে। ঘুমানোর সময় মেয়েকে বুকে চড়িয়ে এসে আলতো করে তুলে দেয় তৌসিরের প্রশস্ত বুকের ওপরে। আর মেয়েও ঠিকই জানে বাবার বুকে তার সবচেয়ে নিরাপদ ঠিকানা, পৃথিবীর সবচেয়ে উষ্ণ আশ্রয়। ছোট্ট মাথাটা রেখে বাবার বুকে সারা রাত বেঘরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে সে। অতটুকু ছোট্ট শরীর তৌসিরের বুকের ওঠানামার তালে তালে দোল খায়। রাতে মাঝে মধ্যে যখন মেয়ের ঘুম ভাঙে, তার ছোট্ট নড়াচড়াতেই তৌসির টের পায়। নিঃশব্দে উঠে আসে সে, মেয়েকে আলতো করে নাচার কোলে দিয়ে দেয়। মনে হয় পৃথিবীর সবচেয়ে দামি রত্নটা সে সঙ্গোপনে হাত বদল করেছে। নাচার বুকের জড়িয়ে দুধ খাইয়ে দেয় তার আদরের ছোট্ট পরিটাকে। মেয়ের ছোট্ট হাতটা
মায়ের বুকের ওপরে রাখে, চোখ আধ পোচা। খাওয়া শেষ হলে তৌসির আবার মেয়েকে টেনে বুকে নেয়, চোখ বুজিয়ে ঘুমিয়ে পারে। ঠিক পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটাকে বুকে আগলে রাখতে বসেছে সে। আর নাচা বালিশে মাথা রেখে তাকিয়ে থাকে সেই দৃশ্যের দিকে, অপলক মুগ্ধ তৃপ্ত। এভাবেই কথা বলা না বলা ভালোবাসায়, না দেখানো যত্নে, চোখের আশায় বলা হাজারটা ভালোবাসাতে চলে যায় তাদের ছোট্ট সংসার। বাইরে থেকে দেখলে হয়তো মনে হয় সাদামাটা একটা জীবন, হয়তো এটাই জান্নাতি সংসার, যেখানে ভালোবাসা কথা বলে না, শুধু বেঁচে থাকে প্রতিটা নিঃশব্দে, প্রতিটা স্পর্শে, প্রতিটা মৌনর যত্নে। আসরের পর বাড়ি হতে বেরিয়ে কুঠুরের দিকে পা বাড়ায় তৌসির। কুঠুরের সামনের দরজা খোলাটা জায়গায় প্লাস্টিকের চেয়ারে এলোমেলোভাবে পাতা আছে, সেখানে বসে জমে উঠেছে আড্ডা। রুদ্র, নহমান, কেরামত ও নাজিম সবাই আজ বেশ পুরপুরে মেজাজে আছে। কারো হাতে চায়ের কাপ, কেউ আবার ফোনে চোখ রেখে খবর ঘাটছে। তাদের মুখের ভাবে আছে স্বস্তি, সাম্প্রতিক খবরগুলো তাদের মন মতোই আসছে। সবকটি কেন্দ্রই তৌসিরের অবস্থান নাকি বেশ শক্ত। তার উপরে এলাকায় ছাত্রদলের আধিপত্য মন্দ নয়, প্রয়োজন পড়লে তারা ইঞ্জিনিয়ারিং করে নেবে, নিয়ে জিতে যাবে, সমস্যা কি? তাই আপাতত কারো চোখে মুখে দুশ্চিন্তার ছাপ নেই। তৌসির ধীর পায়ে এসে নিজের একটা চেয়ারে বসে। বসার আগে একবার চারপাশে চোখ বুলিয়ে নেয় সে, তারপর গলা নিচু করে জিজ্ঞেস করে, কিরে, ওদিকের খবরাখবর কি? রুদ্র ঠোঁট জোড়ায় চওড়া করে হেসে বলে, সব ভালোই ভাই, মানুষজন তো বেশ সাড়া দিতাছে, চিন্তার কিছু নাই। কেরামত মাথা নেড়ে রুদ্রের কথায় সায় দেয়, তার চোখে মুখে স্পষ্ট আগাম জয়ের উচ্ছ্বাস। ঠিক তখনই নাজিম নিজের কানের ফোনের পর্দা থেকে চোখ সরিয়ে নিউজ স্ক্রল করতে করতে হঠাৎ বলে ওঠে, ওই দেখ, আজ টাউনে একটা মাইয়া রেপ হয়েছে, এটা নিয়ে আবার ব্যাপক মিছিল টিছিল শুরু হয়েছে। কথাটা বলার সময় নাজিমের গলায় বিশেষ কোনো আবেগের দেখা মিললেনি। ঠিক প্রতিদিনের আর 10টা খবরের মতোই একটি খবর এটি তার কাছে, কিন্তু কথাটা বাতাসে ছড়িয়ে পড়তেই আটটায় ভেতরে হালকা হাসি কিছুটা থেমে যায়। তৌসির কিছু বলার আগে নৌমান ঠোঁট বাঁকিয়ে ফোড়ন কাটে। কয়দিন পরপরই তো আজকাল এসব কাহিনী যায়। হয়, আসলে মাইয়ারা আজকাল একটু বেশি স্মার্ট হইয়া গেছে, অশ্লীল কাপড় চোপড় পরে কি থাইকা কি করে। বাক্যটা শেষ হতেই তৌসিরের মুখে রেখা বদলে যায়। এতক্ষণ যে তৌসির শান্ত হয়ে সবার কথা শুনছিল, এখন তার চোয়াল শক্ত হয়ে ওঠে, চোখে জমে চাপা ক্রোধ। সে কয়েক মুহূর্ত নহমানের দিকে স্থির তাকিয়ে থাকে। তার ভাবখানা এমন যে সে কথাগুলো ঠিকমতো বিশ্বাস করতে পারছে না। এরপর তৌসির বেশ তীব্র আর তিক্ত গলায় বলে, আরে রাগ তোরই ডাসমার্কা কথা। একটা মেয়ে ওয়েস্টার্ন ড্রেস পরে বাইরে গেলে তাতে দোষ তার কোথায়? এটা তার চয়েস, সে কি পরবে, কিভাবে চলবে, সেটা তার নিজের ব্যাপার। কিন্তু কাপুরুষদের কেন তার দিকে নোংরা চোখে তাকাইতে হইব? কেন তার ইজ্জত নিতে হইব? বুঝছস নহমান, সমস্যা মায়াদের পোশাকে না, সমস্যা আমাদের সমাজে মাইন্ডসের নোংরা মানসিকতায়। তৌসিরের কণ্ঠে এমন এক তীক্ষ্ণতা আছে যে কেউ আর সঙ্গে সঙ্গে কথা বলতে পারে না। নহমানের মুখের হাসি মিলিয়ে যায়। রুদ্র নিচের দিকে তাকায়, কেরামত অস্বস্তিতে চেয়ার নাড়ায়। বাগানের বাতাসও হঠাৎ থমকে যায়। কিছুক্ষণ পর নাজিম গলা খাকারি দিয়ে বলে, ঠিকই কইছস। অন্যরাও মলিন কণ্ঠে সায় দেয়, কিন্তু তৌসিরের চোখে এখনও সেই অস্থিরতা। মনে হয় এই কথাটি শুধু একটি সংবাদকে ঘিরে নয়, তার বুকের ভেতরে লুকিয়ে থাকা বহুদিনের ভয়, অসহায়তা আর ক্ষোভকে একসঙ্গে নিংড়ে দিচ্ছে। সে মাথা একটু নিচু করে, তারপর বুকের গভীর একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আক্ষেপ মাখা কণ্ঠে বলে সে, আল্লাহ আমারে মেয়ের বাপ বানাইলো, আমার কোলেও একটা ফুল দিছে। এই কুকর্মের দেশে আমি ওই ফুলটারে কেমন আগলাইয়া রাখুম। এখন সারাক্ষণ এই চিন্তাই করি রে। মেয়ের বাপ হওয়ার আগে নারীদের প্রতি ধারণা একরকম থাকে, আর বাপ হওয়ার পর এটা একদম বদলাইয়া যায়। মেয়ের বাপ হইয়া বুঝলাম, দুনিয়াতে মেয়ে সন্তানের চেয়ে সুন্দর উপহার আর কিছুই হয় না। কথাগুলো বলতে বলতে গলা ভারী হয়ে আসে। তার চোখের সামনে ভেসে ওঠে তার ছোট্ট মেয়েটার মুখ, নিষ্পাপ হাসি, ছোট ছোট হাত। এই ভাবনাই তৌসিরকে এক মুহূর্তে শক্ত মানুষ থেকে ভীষণ অসহায় একটা বাবায় পরিণত করে। তৌসির আর কিছু বলে না, বুকের ভেতরে জমে থাকা কষ্টটাকে দীর্ঘশ্বাসের সঙ্গে বাহিরে বের করে দেয়। এই দীর্ঘশ্বাসের আছে ভয়, ভালোবাসা, অনুশোচনা, আর এমন একটা অনিশ্চয়তা যার কোনো সহজ উত্তর নেই। পরিবেশটা ক্রমেই ভারী হয়ে উঠেছে, সবাই যে যার মতো চুপ করে আছে। সেই নীরবতার মাঝেই রুদ্ধ একটু ইতস্তত করে তৌসিরের দিকে তাকাই। তার চোখে কৌতূহলের চেয়ে উদ্বিগ্নই বেশি। ধীরে ধীরে সে জিজ্ঞেস করে, আচ্ছা তৌসির ভাই, ভাবির লোকে কি সব ঠিক হয়েছে তোমার? প্রশ্নটা শুনে তৌসিরের মুখে এক অচেনা ছায়া নেমে আসে। সে কিছুক্ষণ চুপ থেকে বলে, দূরের কুঠুরের গেট থেকে তাকিয়ে থাকে, সম্ভবত সেখানে হারিয়ে যাওয়া কোনো উত্তর খুঁজছে। তারপর খুব নিচু মলিন গলায় বলে, ওর চোখের সামনে ওর বাপের মতো চাচারে মাইরা ফেলছে আমি। ও কি আর কোনোদিন আমারে মাইনা নিব? আমি চাইও না সে আমারে মাফ করুক, মাইনা নিক। আমার একটাই চাওয়া, আমার 3টা বাচ্চারে সে বড় করুক, আমারে ঘেন্না করুক, তবুও আমার সাথেই থাকুক।
শেষ কথাটা বলতে গিয়ে তার গলাটা কেঁপে ওঠে কিনা তা কেউ নিশ্চিত বুঝতে পারে না, তবে সবাই বোঝে তৌসিরের ভেতরে এমন একটা ভাঙন আছে যা শব্দ বাইরে থেকে শোনা যায় না। তৌসির কথা শুনে নাজেম বিরক্তিতে গালি দিয়ে ওঠে, তুই হইলি আস্ত একটা বাইনচোদ শালা, সব জেনে শুনে করবি না, নিজের সুখের সংসারে নিজেই আগুন লাগাইলি। তৌসির কোনো জবাব দেয় না, এ কথাই কিছু প্রশ্নের জবাব থাকে না, কারণ জবাব দিলে অপরাধের ভার কমে না, ভাঙা সম্পর্ক জোড়া লাগে না, এমনকি হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরে আসে না। সে আনমনে ঠোঁটের কোণে একটুখানি স্নান হাসি ফুটিয়ে মাথা নিচু করে নেয়। তার বলার মতো আর কিছু অবশিষ্ট নেই। এটাই তো সবচেয়ে বড় সত্যি। এদিকে পাটোয়ারি বাড়ির দৃশ্য আজ বেশ সরগরম। তৃষ্ণার সৎবোনের বিয়ে আগামীকাল, তাই তাকে নিতে ওর বাবা এসেছিল। ওর হাতে সাদা কাগজে মোড়ানো এক প্যাকেট মিষ্টি, গায়ে সুতো ইস্ত্রি করা ধবধবে পাঞ্জাবি, বাহিক্য পরিপাটির আড়ালে কিন্তু তার চোখে মুখে লেপ্টে আছে চিরচেনা এক বাস্তবতার ছায়া, যা থেকে সহজে অনুমান করা যায় মানুষটা আসলে আসতে চান না, আসেন দায়ে পড়ে। মুখে বলেন ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠান, ঘর ভরা কাজের চাপ, তাই 2 দিনের জন্য তৃষ্ণাকে নিতে এসেছেন। মনের ভেতরে কথাটা থাকে অন্যরকম, বড় মেয়েকে দিয়ে খাটিয়ে নেওয়া ছাড়া উপায় কি। এখন ওয়াসিম বাড়িতে নেই, ভোরের আলো ফোটার আগে সে বেরিয়েছে মাছের বাজারের উদ্দেশ্যে। সেতুজা বেগম ধারণায় ছেলের এই নতুন বইয়ের প্রতি কোনো টান নেই। মেয়েটা তার চোখে শুধু কাগজ কলমের সইয়ে এক নিছুকি আনুষ্ঠানিকতা। সেই সরল বিশ্বাসের উপরে ভর করেই তিনি বিনা দ্বিধায় বিনা কুণ্ঠায় সিদ্ধান্তটা জানিয়ে দেন তৃষ্ণাকে, যাও তুমি 2 দিন থেকে এসো, এত বড় বাড়িতে তোমাকে ছাড়া কাজ চলবে না। এমন তো নয়, তৃষ্ণা যেতে চায় না। ঘরে কোণে সিটিয়ে দাঁড়িয়ে আঁচলের ভাঁজে আঙ্গুল গুজে সে ফিসফিস করে বলে, মা উনি যদি বাড়ি ফিরে আমাকে না পান, একবার জিজ্ঞেস করে নিই না উনি ফিরুক তারপর। কিন্তু তার এই ভীরু কণ্ঠস্বর কারো কানে ঢোকে না। ইব্রাহিম সাহেবও শাশুড়ির সুরে সুর মেলান। প্রায় ঠেলে ঠেলে তাকে তুলে দেওয়া হয় বাবার নিতে আসা সিএনজিতে। উঠান পেরোনোর সময় তৃষ্ণা একবার পেছনে ফিরে তাকায় দোতলায় সে খোলা জানালার দিকে। মনে হয় জানালাটা ঠিক তাকে কিছু বলতে চাইছে। আর সেই বাঘটার পাঠ শেষ করার আগেই সিএনজি বাঘ নিয়ে চোখের আড়ালে হারিয়ে যাওয়ার রাস্তায় মরে। তারা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে ওয়াসিম চৌকাঠে চপ্পল খুলতে খুলতেই তার বুকের ভেতরে কেমন একটা অচেনা শূন্যতা টের পায় সে। রান্নাঘরে কড়াইয়ের ছাঁচ নেই, ঘরের কোণে থেকে মৃদু পদধ্বনি নেই, যেটা শুনতে শুনতে সেই কদিনে সে নিজের অজান্তেই অভ্যস্ত হয়ে ওঠে। বসার ঘরে ঢুকে মাকে সামনে পেয়ে সে বলে, মা তৃষ্ণা কোথায়, চা দিতে বলো ওকে। সে তো যা একটু থামলেন, তারপর গোপনীয়তার সুরে গলাটা নামিয়ে বললেন, ওর বাবা এসেছিলেন, ওদের ছোট মেয়ের বিয়ে তো 2 দিনের জন্য নিয়ে গিয়েছেন, তুই তো বাজারে ছিলি। ভাবলাম। কথাটা সম্পূর্ণ করার আগেই ওয়াসিমের চোখ দুটো অগ্নিবর্ণ ধারণ করে, গলার শিরা টান টান হয়ে ফুলে ওঠে, মুখমণ্ডলে কঠিন পাথরের মতো শক্ত হয়ে ওঠে। সেই পাথর পুড়ে বেরিয়ে আসে গরম লাভা। কি, কারো অনুমতিতে? আমি বাড়িতে নেই বলে আমার স্ত্রীকে পাঠিয়ে দেওয়া হলো এই বাড়িতে? আমি তাহলে কি পোষা কুকুর, যার কিছু জানার অধিকার নেই? সিঁড়ির মুখে দাঁড়িয়ে তাতে দাঁত চেপে ছুড়ে দেয় শেষ হুঙ্কারটা। ওর ঠ্যাং কেটে আজ ল্যাংড়া বানিয়ে নিয়ে আসবো, একটু ভালো ব্যবহার করে বলে একেবারে মাথায় উঠে গেছে। রাগে ফুসতে ফুসতে ওয়াসিম পৌঁছায় তৃষ্ণাদের গ্রামের বাড়ি। বিয়ের সাজসজ্জা দেখে পৌঁছায় যায়। এখানে উৎসবের আয়োজন তুঙ্গে, কিন্তু জামাই হিসেবে শ্বশুর বাড়িতে এটাই তার প্রথম পদার্পণ। আর এর আগমনেই আবহে উৎসবের রং নেই, বরং তা আদতে এক আসন্ন যুদ্ধক্ষেত্রের নীরব উত্তাপ। দুর্ভাগ্যবশত তৃষ্ণার সৎমা সেই খবর জানেন না। দরজায় জামাইটাকে দেখে তিনি মুহূর্তে চেহারা পাল্টে ফেললেন, মুখে টেনে তুললেন দুধ সাদা এক নিষ্পাপ হাসি, গলায় ঢালেন মধুর ঢেউ। এসো বাবা এসো, ভেতরে এসো, আজ তোমার আসার কথা তো কেউ জানতাম না। তৃষ্ণা তো কিছুই জানায়নি। ভালো মানুষের মুখোশ পড়তে তার এক পলকও লাগে না। নাস্তা, শরবত, সিঙ্গারা, মিষ্টি একের পর এক থালা এসে সাজিয়ে দেন ওয়াসিমের সামনে। মনে হয় এই আপ্যায়নটাই সুবাসেই ঢেকে যাবে বাড়িটার আসল রূপ। আর ওয়াসিম, সে পড়ে যায় মহাসংকটে। ভেতরে রাগের দাবানল দাউ দাউ করে চলছে, আর সেই আগুনে জল ঢালার মতো হাজির হচ্ছে সম্মানের এই একের পর এক প্লেট। উঠে দাঁড়ানোরও উপায় নেই, ফলে যাওয়ারও উপায় নেই। অতীতের তার এই বেড়াচালে সামনে সে প্রথমবারের মতো টের পায় সমাজ নামক জিনিসটা আসলে এক নিঃশব্দ শিকল, যার প্রতিটি কড়া হাসির বাজে লুকিয়ে আছে কোনো মতে মন আর মস্তিষ্ক দুটোকে বসে এনে সে নাস্তাটুকু শেষ করে। প্রতিটা কামড়ে গিলতে তার বুক থেকে ভারী পাথরে নেমে আসে। কারণ এক্ষেত্রেও তৃষ্ণার কোনো দেখা নেই। তৃষ্ণা তখন রান্নাঘরে হাড়ির পাশে বসে সে চুলার আঁচ ঠিক করছে। নিজের বাড়িতে সে আজও কাজের মেয়ে, বড় মেয়ে বলে কেউ তাকে এপারে ভাবতেই চায় না। এজন্য সে আসতে চায়নি।
ওর সৎমা ওইদিকে হাসি মুখে ওয়াসিমকে একটা ঘর দেখিয়ে বলেন, বাবা তুমি এখানে একটু বসো, আমি তৃষ্ণাকে পাঠিয়ে দিচ্ছি। ঘরের মধ্যে ওয়াসিম অপেক্ষা করতে থাকে। ঘড়ি কাটা আজ বোধহয় আটকে গিয়েছে কোনো না দেখা জায়গায়। 1 মিনিট, 2 মিনিট, 10 মিনিট, প্রতিটা মুহূর্তে তার রাগ ঠিক কোড়ালের ধারের মতো আরও তীক্ষ্ণ হয়ে ওঠে। মনে মনে সে সাজিয়ে চলে কথাগুলো। কি বলবে, কিভাবে বলবে? বাইরে বিয়েবাড়ি আনাগোড়া, কিন্তু এই ছোট্ট ঘরটার ভেতরে নেমে আসে এক নিচ্ছত্র কুয়াশার চাদর। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে ভেতরে ঢোকে তৃষ্ণা। রান্না করে সে খবর পেয়েছে ওয়াসিম এসেছে। শুনেই তার হাত থেকে খুন্তিটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হয়। সে বুঝে যায় আজ তার মাথার উপর দিয়ে কি কালবৈশাখী ঝড় বয়ে যেতে চলেছে। সে নিজেই তো আসতে চায় না, কেউ তার চাওয়াটা শোনে না, আজও শুনছে না। ঘরে ঢুকেই সতর্পণে দরজাটা লাগিয়ে দেয় সে। তার ধারণা হয় এই পাতলা কাঠের পল্লাই বুঝি তাকে রক্ষা করবে। তাকে দেখে ওয়াসিম ধীরে ধীরে সোফা থেকে উঠে দাঁড়ায়। তার ওঠায় কোনো তাড়াহুড়ো নেই, বরং তা ঝড়ের ঠিক আগে সেই ভয়ঙ্কর প্রশান্তির প্রতিরূপ। এক পা করে সে এগিয়ে যায় তৃষ্ণার দিকে। প্রতিটা পায়ের শব্দ ঘরের নীরবতায় ঢাকঢোলের মতো প্রতিধ্বনিত হয়। তার একদম সামনে গিয়ে দাঁড়িয়ে সে এত কাছে যে তৃষ্ণা তার গরম নিঃশ্বাসের উষ্ণতা টের পায়। তারপর বরফের চেয়েও শীতল গলায় ওয়াসিম জিজ্ঞেস করে, তুই যে এখানে এলি, কার কথা এলি? আমাকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজনটুকু বোধ করলি না? এই ঠান্ডা গলার ধমকটা চেয়েও ভয়ঙ্কর। তৃষ্ণা চোখ মেলে তাকাতেও পারছে না। আমতা আমতা করে বলে, আমি আমি মাকে বলেছিলাম যাব না, কিন্তু মা বললেন যেতে। উনি বললেন আপনাকে তিনি বুঝিয়ে বলবেন। কথা শেষ হওয়ার আগেই ধমকে ওঠে ওয়াসিম। এবার তার কণ্ঠস্বর কুয়াশা ভেদ করে বেরিয়ে আসে, এই বেয়াদবের বাচ্চা, তোকে একটু সমাদর করি বলে মাথায় চড়ে বসবি? আমি তোকে বিয়ে করেছি নাকি আমার মা যে তুই আমার কথা শুনে চুপচাপ চলে এলি? ধমকে ঢেউয়ে তৃষ্ণা পাথর হয়ে যায়। কিছুক্ষণ পর ভীতু চোখে সে ওয়াসিমের দিকে তাকায়। চোখের জল জমে আসে, কিন্তু গড়িয়ে পড়ে না। বহুকালের ব্যবহারে সম্ভবত এই গড়িয়ে পড়ার অভ্যাসটাই সে হারিয়ে ফেলেছে। কাপা কাপা গলায় প্রায় শিশুর মতো ভেঙেই বলল, আপনি তো আমাকে শুধু নামেই বিয়ে করেছেন। মাই তো আমার সব খেয়াল রাখেন, আমার পাশে থাকেন, তাই মাকে না করতে পারিনি। একদিনেরই তো ব্যাপার, থেকে যায় না। শেষ কথাটা আর শব্দ হয়ে বেরোতে পারল না, বেরোয় এক ভাঙা গঙ্গানি সে হয়ে। কিন্তু ওয়াসিমের চোখে সেই কান্নার ভাষা পৌঁছায় না। দাঁত চেপে সে ফিসফিস করে বলে, না, এক মুহূর্ত এখানে থাকা হবে না। কথাটা বলার সঙ্গে সঙ্গে কোনো সতর্কতা বাণী ছাড়াই একটানে ভাজা করে তুলে নেয় তৃষ্ণাকে। হঠাৎ শূন্যে ওঠার ঝাঁকুনিতে তৃষ্ণার চোখ দুটো বড় বড় হয়ে ওঠে। হাত ছাড়িয়ে পড়ে আঁচল। ভয় আর বিস্ময়ে আর্তনাদ করে ওঠে সে। কি কি করছেন আপনি? আমাকে নামিয়ে দিন, মানুষ দেখবে। কোনো উত্তর না দিয়ে ওয়াসিম দরজা খুলে তৃষ্ণাকে কোলে নিয়ে সোজা এগোই ঘর ভরা মানুষের সামনে দিয়ে, স্থির অটল অবিচলিত হয়ে। উঠানে এক পলকে সব থমকে যায়। মেহমানরা হাঁ করে তাকিয়ে থাকে। তৃষ্ণার সৎমা আর বাবা হতভম্ব হয়ে দৌড়ে এসে দাঁড়ান ওয়াসিমের সামনে। তৃষ্ণার বাবা কাচুমাচু হয়ে জিজ্ঞেস করেন, কিছু কি হয়েছে বাবা? তৃষ্ণাকে এভাবে কোলে তুলে নিয়ে যাচ্ছ যে? ওয়াসিম প্রথমে তাকায় তৃষ্ণার মুখের দিকে, যেখানে ভয়, লজ্জা আর বিস্ময় একাকারে জমাট বেঁধেছে। তারপর ধীরে চোখ তুলে ওর বাবার দিকে স্থির দৃষ্টিতে চেয়ে গভীর অটল গলায় বলে, জি হয়েছে, আমার স্ত্রী প্রেগনেন্ট। আমি চাই না এই অবস্থায় সে বিয়ে সাথীর ব্যস্ততার ধকলে যাক। কোনো ক্লান্তি নেই, তাই ওকে আমি নিয়ে যাচ্ছি। কথাটা ঠিক উঠানের মাঝখানে ছুঁড়ে দেওয়া একটা ভারী পাথর। ঘর ভরা মেহমান অবাক হয়ে তাকিয়ে থাকেন। কারো ঠোঁটে কৌতুকের রেখা, কারো চোখে সন্দেহ, কারো দৃষ্টিতে তীক্ষ্ণ কৌতূহল। তৃষ্ণা তো প্রায় জ্ঞান হারানোর অবস্থায়। এসব কি বলছে উনি? সে প্রেগনেন্ট কবে হলো? সৎমা তড়িঘড়ি করে হাসি টেনে বললেন, তবে সেই হাসিটা এবার আর মুখে ঠিকমতো বসে না। আরে বাবা, একদিনেরই তো বিষয়, থেকে যাক না, কিছু হবে না, দায়িত্ব আমি নিলাম। এবার ওয়াসিমের কণ্ঠে সেই আদব কায়দা আর অবশিষ্ট থাকে না। খোলা ধারালো এক সরলতা নিয়ে সে বলে, হ্যাঁ থেকে যাক। আর আপনাদের মেয়ের বিয়ের সব কাজের ধকল আমার বউয়ের ঘাড়ে চাপিয়ে দিন। রান্নাঘরে সে আজখাড়া করবে, আর আপনারা মেয়ে বরকানান্দাজ হয়ে বসে থাকবে, তাই না? এত সাধনার বউকে আমি কোন দুঃখে একদিনের জন্য আপনাদের বাড়িতে কাজের মেয়ে হয়ে ফেলে যাব? শেষে কথাটা উঠোনের বাতাসে দুলে থেকে দীর্ঘক্ষণ। কেউ কোনো উত্তর দেয় না, দেওয়ার ভাষাও সম্ভবত কারো থাকে না। এই বলে ওয়াসিম এক মুহূর্তও দাঁড়ায় না। তৃষ্ণাকে করে নিয়েই সোজা এগোই সামনের দিকে। উঠোন পেরিয়ে গেট পেরিয়ে গ্রামের সেই সরু মাটির রাস্তা ধরে হাঁটতে থাকে, যেখানে দুই পাশে ধান ক্ষেতের সবুজ বিছানায় বিকেলের সোনালি রোদ গলে পড়েছে। আর তৃষ্ণা শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে ওয়াসিমের চোখের দিকে। গোড় লাগা মানুষের মতো ধীরে ধীরে সে নিচে দুই হাত দিয়ে জড়িয়ে ধরে ওয়াসিমের গলা, নিজের অজান্তে অবচেতনে পলক্ষীন দৃষ্টিতে চেয়ে থাকে সেই মুখটার দিকে, যে মুখকে এতদিন সে ভয় পেয়েছে, ঘৃণা করেছে, এড়িয়ে গিয়েছে। জীবনে প্রথমবার এই বাড়িতে, এই মাটিতে সেই তার হয়ে এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলল।
যে মানুষটার কাছে সে সবসময় অপমানিত হয়েছে, যার ছায়া দেখলেই তার বুকের ভেতরটা কেঁপে ওঠে, আজ সে মানুষটা তার হয়ে লড়েছে। তার বুকে মাথা রেখে তৃষ্ণা শুনতে পাই ওয়াসিমের হৃদস্পন্দন দ্রুত, জোরালো, উত্তাল। বুঝতে পারে না সেটা রাগের নাকি কোনো নাম না জানা অনুভূতির, যার নাম হয়তো ওয়াসিম নিজে এখনো জানে না। বিস্ময়ে আর মুগ্ধতা নিয়ে সে চেয়ে থাকে। চোখে করে জমে ওঠা জলের এবার নীরবে গড়িয়ে পড়ে, কিন্তু এই জলের ভয়ের নয়, এই জলের স্বাদ অন্য। পেছনে কতক্ষণ মেহমানদের ফিসফিসানি ছড়িয়ে পড়েছে ঝিঝি ডাকের মতো, উঠানে এ প্রান্ত থেকে অপ্রান্ত পর্যন্ত। গায়ে হলুদের প্যান্ডেলের নিচ থেকে এক প্রৌঢ়া চাচি ঠোঁট ফুলিয়ে বললেন, ওর সৎমা তো আগে আমাকে গত মাসে বলেছিল মেয়ে নাকি সুখী না, স্বামী নাকি ওকে খুব মারধর করে। কি মিথ্যাবাদী রে বাবা। তার পাশে বসা আরেক প্রতিবেশিনী চোখ বড় বড় করে বললেন, কিন্তু ওর স্বামী তো দেখতাছি একেবারে বউ পাগলা। এমন করে কেউ কারো কোলে করে তুলে নিয়ে যায়? আজকালকার ছেলেরা তো নিজের বউকে 2 গিলাস জল এনে দিতে চায় না, আর এই ছেলে তো একেবারে হায় রে। দূরে দাঁড়িয়ে থাকা আরেকজন মন্তব্য করলেন, শুনলেন তো, প্রেগনেন্ট। এই অবস্থায়ও মেয়েটাকে রান্না করে ঢুকিয়ে চুলোর পাশে বসিয়ে রেখেছিল। ছি ছি, আসল মায়ের কাছে কি এমন করে কোনো দিন করে? গায়ে হলুদের সাজে বসে থাকা সুধামা, তৃষ্ণার সদ্বোন, তার সাজানো মুখেও কেমন ছায়া পড়ে গেল। বিয়ের কনের মুখে এমন ছায়া না মানায় না, কিন্তু আজ পড়েছে। একজন মোল্লা সাহেব চশমাটা ঠিক করে বললেন, সৎ মেয়ে বলে এমন ডাহা গুজবই ছড়ালো কি করে? লোকে কি বলবে? এই ভেবেই তো লোকে গুজব ছড়ায়, কিন্তু আজ তো উল্টো লোক দেখালো। কি রকম আদরের বউ, এমন জামাই হাজারও একটা মেলে না। তৃষ্ণার সৎমা উঠানে এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছেন, তার মুখেই সে কৃত্রিম হাসিটা এতক্ষণে খসে পড়েছে। এতদিন ধরে যে গল্প তিনি বুনিয়েছিলেন, আমার সৎ মেয়ে দুঃখী, স্বামীর কাছে ভালো নেই, তবু আমি ওর দায়িত্ব নিয়েছি। সেই গল্পের ভবন আজ বিকেলে বাতাসে হুড়মুড় করে ভেঙে পড়েছে, এতগুলো মানুষের সামনে, এত সাক্ষীর সামনে। এখন প্রতিটি ফিসফিসানি তার কানে ছুরির মতো বিচ্ছে। গুজবের ওই ভাঙ্গাসর আর তৃষ্ণার কানে পৌঁছালো না।